প্রিয় দর্শক, ট্রাস্ট ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড নিবেদিত বিজিআইসি বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স আয়োজিত ব্যবসা বাণিজ্য বিষয়ক জিটিভির সাপ্তাহিক অনুষ্ঠান বিজনেস এ টু জেডে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ গিয়াসউদ্দিন। বাংলাদেশের আর্থিক সংকট মোকাবেলার জন্য ব্যাংকগুলো কাজ করে যাচ্ছে, সরকার তাদেরকে সহযোগিতা করে যাচ্ছেন এবং গ্রাহকদের সেবা নিশ্চিত করার জন্য অনেকগুলো ব্যাংকে মার্জ করে সরকার সেবা দেওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছে। অন্যদিকে টেক্সটাইল খাত থেকে রেমিটেন্স আসছে, যে রেমিটেন্স দিয়ে দেশ বিনির্মাণের জন্য অনেক বড় কাজে লাগছে। এ নিয়ে আলোচনার জন্য উপস্থিত রয়েছেন মধুমতি ব্যাংক পিএলসির সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মোহাম্মদ শফিউল আজম এবং প্যারামাউন্ট গ্রুপের সম্মানিত ডিরেক্টর ও সিইও জনাব এএসএম হাবিবুর রহমান। জনাব শফিউল আজম এবং জনাব হাবিবুর রহমান, আপনারা দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের বিজনেস এ টু জেডের অনুষ্ঠানে। আমি প্রথমে জনাব শফিউল আজমের কাছে যেতে চাই। আপনারা জানেন যে সরকার অনেকগুলো ব্যাংক একসাথে মার্জ করে ফেলতেছে এবং গ্রাহকদের জামানত ফেরতের জন্য একটা উদ্যোগ নিচ্ছে। বিষয়টাকে আপনি কীভাবে দেখছেন? জি, আপনি যথার্থই বলেছেন। এটি 5টি ইসলামী ধারার ব্যাংক, অর্থাৎ 5টি ইসলামী ধারার ব্যাংককে মার্জ করে সম্মিলিত ইসলামী ব্যাংক হিসেবে যাত্রা শুরু করেছে এবং এর যারা আমানত রেখেছিলেন সে আমানত ফেরত দেওয়ার ব্যাপারেও একটি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। 2 লক্ষ টাকা পর্যন্ত যাদের আমানত আছে ওনারা ফেরত পাবেন এবং এর বাইরের আমানতকারীরা যারা ইনস্টিটিউশনাল ডিপোজিটার আছে তাদের জন্য অন্য প্যাকেজ ঘোষণা করা হবে। আচ্ছা, যদি ইন্ডিভিজুয়াল একজনের মনে করেন 2 কোটি টাকা আছে, সেও কি 2 লক্ষ টাকা পাবে? প্রাথমিক পর্যায়ে 2 লক্ষ টাকা পেয়ে যাবে। আচ্ছা, এবং পরবর্তীতে স্কিমের মাধ্যমে তার পরের টাকাটা কিভাবে পাবে সেটা ঘোষণা করা হবে। আচ্ছা, এবং ইনস্টিটিউশনের জন্য কি জানি বলতে চাইছেন? হ্যাঁ, ইনস্টিটিউশনালের জন্য একটা পরিকল্পনা গ্রহণ করা হবে। আমরা পত্রপত্রিকায় যেমনটি দেখেছি, মানে ইনস্টিটিউশনাল ডিপোজিটার যারা আছেন তাদেরটা হয়তো শেয়ারে কনভার্ট হতে পারে, বাট ওই প্যাকেজটা এখনো ঘোষণা দেওয়া হয়নি। এখন এই মানে মার্জার পদ্ধতির কারণে আপনার ব্যাংকের একটা আস্থার সংকট তৈরি হয়েছে বলে আমরা মনে করে থাকি। আপনার এই ব্যাংকের এই আস্থা ফিরাতে আপনারা কি কি চ্যালেঞ্জ মনে করছেন, কি কি চ্যালেঞ্জ দেখছেন? হ্যাঁ, এই আস্থা ফেরানোর জন্যই তো এই উদ্যোগটা গ্রহণ করা হয়েছে। চ্যালেঞ্জগুলো কি কি? হ্যাঁ, চ্যালেঞ্জগুলি চ্যালেঞ্জ তো থাকবেই, বাট এটা সরকার এটার দায়িত্ব গ্রহণ করেছে চ্যালেঞ্জগুলি মোকাবেলা করার জন্য এবং এটা সরকারি ব্যবস্থাপনায় থাকবে। সরকারের একজন চেয়ারম্যান এখানে নিযুক্ত হয়েছেন, পরবর্তীতে এমডি নিযুক্ত হবেন এবং সবার মাধ্যমে এটাকে গতিশীল করে এটা কার্যকর একটা ব্যাংক, যেহেতু সরকার দায়িত্ব গ্রহণ করেছে, এটা কার্যকর ব্যাংক হিসাবে এটা আত্মপ্রকাশ করবে এবং গ্র্যাজুয়ালি আমানতকারীদের আস্থা ফিরে আসবে বলে আমি মনে করি। আমরা জনাব হাবিবুর রহমানের কাছ থেকে একটু শুনতে চাই। আপনি টেক্সটাইল বিজনেসের সাথে জড়িত। টেক্সটাইল বিজনেস এটা আমার মনে হয় পৃথিবীর মধ্যে অনেক কম্পিটিটিভ একটা বিজনেস, প্রতিযোগিতামূলক বাজার এটা বিরাজমান করছে। এই প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে হলে কী কী চ্যালেঞ্জ আপনাদের ফেস করতে হচ্ছে? এবং ধন্যবাদ। আসলে আমরা সারা বিশ্বে টেক্সটাইল এবং গার্মেন্টস ইন্ডাস্ট্রিটা একটা ফ্যাশনেবল, যেটা আমরা আমাদের মৌলিক ডিমান্ডের মধ্যে সেকেন্ড। তো আমরা বর্তমানে টেক্সটাইল ইন্ডাস্ট্রি এবং গার্মেন্টস ইন্ডাস্ট্রি, যেটা আসলে আমরা মনে করি যে আমাদের বাংলাদেশের জন্য এই দুইটা সেক্টরটা আমরা হার্ট বলতে পারি, আমাদের ব্যাকবোন বলতে পারি। বাট বর্তমানে যেই রাজনৈতিক অস্থিতিশীল পরিবেশের জন্য, যেটা হলো জাস্ট নেক্সট আপকামিং নির্বাচনকে কেন্দ্র করে, সেই ক্ষেত্রে আসলে আমরা যে অনেকে বলে যে বায়ার চলে গেছে তা না। বায়ার তার রিস্ক রিডিউস করার জন্য সে অল্টারনেটিভ ডিফারেন্ট কান্ট্রি সিলেক্ট করতেছে। বিকজ অফ আমরা যদি আমাদের প্রিভিয়াস দেশের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডের কথা চিন্তা করি, আমরা দেখেছি যখন একটা নির্বাচন হয়, নির্বাচনের পূর্ব মুহূর্ত এবং নির্বাচনের পরবর্তী মুহূর্ত, মিনিমাম বিফোর 1 মান্থ অ্যান্ড আফটার 2 মান্থ অ্যান্ড নির্বাচন 1 মান্থ। সো এখানে 4 to 5 মান্থ একটা অস্থিতিশীল পরিবেশ থাকে। তো এই অস্থিতিশীল পরিবেশের জন্য যারা বিদেশি বিনিয়োগকারী, যারা যে সকল ব্র্যান্ড আছে, তাদের তো স্টোর তো আর আমাদের নির্বাচনের জন্য তারা খালি রাখবে না। তো এখানে সবচেয়ে বড় যে বিষয়,
অস্থিতিশীলের মেইন যে স্ট্রাইক হচ্ছে, রোড ব্লক করে যে আন্দোলন হচ্ছে, এই জিনিসগুলোর জন্য প্রিভিয়াস রেকর্ডে দেখা গিয়েছে যে হরতাল, অবরোধ, এই জন্য দেখা গেছে 1 সপ্তাহ বন্ধ, 15 দিন বন্ধ, এই হওয়ার কারণে অনেক সময় দেখা গেছে বায়াররা ওরা অনেক লস ফেস করেছে। তো এই জন্য তারা তাদের যে রিস্কটাকে রিডিউস করার জন্য তারা ইন্ডিয়া, ভিয়েতনাম, চায়না, বিভিন্ন দেশে তাদের কস্ট বেশি হলেও যেন তাদের প্রোডাক্টটা যেন অন টাইমে স্টোরে থাকে, সেই বিষয়গুলো ক্যালকুলেশন করে তারা অনেক অর্ডার এখান থেকে বাংলাদেশ থেকে মুভ করেছে। তো আমি যে জিনিসটা মনে করব, আসলে আমাদের 80%, 80+ যেটা হলো আমাদের রপ্তানি আয়ের সাথে এই গার্মেন্টস টেক্সটাইল ইন্ডাস্ট্রি জড়িত। তো এবং 80%-এর সাথে জড়িত ব্যাংক, ইন্স্যুরেন্স এবং আদার সেক্টর, যা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত। তো এটাকে আমরা যদি আমাদের যারা পলিসি মেকার আছেন এবং দেশের যারা বর্তমানে দায়িত্বশীল আছেন এবং যারা আপকামিং দায়িত্বে আসবে, সেটা যে কোনো দলই হোক, আমাদের জন্য একটা খুব দ্রুত একটা সুষ্ঠু নির্বাচন দরকার। এবং নির্বাচনের ক্ষেত্রে সেটা খুব শান্তিপূর্ণ নির্বাচন হতে হবে। এই একটা কমিটমেন্ট আমাদের কান্ট্রির যারা পলিসি মেকার আছে তাদেরকে, এই আস্থাটা আমাদেরকে বায়ারদের কাছে তুলে ধরতে হবে। যখন এই জিনিসটা তুলে ধরবে যে পদক্ষেপগুলা, এবং এই ধরনের অস্থিতিশীল পরিবেশ হবে না, তাহলে হবে না। আমরা কিন্তু এখনও পর্যন্ত কিন্তু কোনো রোডম্যাপ কি পেয়েছি যে অস্থিতিশীল পরিবেশ হবে না, হরতাল হবে না? এখন আমরা সেই ধরনের কোনো রোডম্যাপ পাই নাই। মানে বায়ারদেরকে আস্থা ফিরিয়ে আনার জন্য যে রোডম্যাপ সেটা আমরা এখনো পাই নাই। তারপরে আরেকটা যে বিষয়, সেটা হলো বর্তমানে যে ব্যাংকের যেই ইনভেস্টমেন্টের ক্ষেত্রে যেই, আসলে আমাদের এই ইন্ডাস্ট্রিটা আমরা লোন ডিপেন্ডেন্ট, আমাদেরকে লোন নিতে হয়, আবার আমরা অন টাইমে সে লোনটা পে করি। যখন বায়ারের কাছ থেকে টাকা পাই তখন আমরা ব্যাংকে টাকাটা শোধ করি। কিন্তু বর্তমানে যদি চায়না বলি, ইন্ডিয়া বলি, ভিয়েতনামে বলি, যদি তাদের হলো সিঙ্গেল ডিজিট, যেটাকে আমরা বলতে 5 থেকে 9% ইন্টারেস্ট, সেইখানে এখন বাংলাদেশে ডাবল ডিজিট ইন্টারেস্ট, যেটাকে আমরা 14 to 16% পর্যন্ত আমরা যেটা দেখি, 17%ও অনেক সময় হয়ে যায় ডিফারেন্ট ইনস্টিটিউশনের ক্ষেত্রে। তো পৃথিবীতে এমন বিজনেস কি আছে যে বিজনেসে 16% এই হাই ইন্টারেস্ট দিয়ে বিজনেস করা সম্ভব না? তো একদিকে আমরা আসলে দুই দিকেই সাফারার হচ্ছি। একদিকে আমাদের কস্ট বেড়ে গিয়েছে, আরেকদিকে আমাদের অস্থিতিশীল পরিবেশ। এই জন্য আসলে আমাদেরকে ওয়ান কাইন্ড অফ স্ট্রাগল ফেস করা লাগতেছে বায়ারদের সাথে। আমরা আশা করি যে দেশের পরিস্থিতিটা খুব তাড়াতাড়ি ঠিক হবে এবং বায়ারদের আস্থা ফিরবে। শফিউল আজমের কাছে একটু যেতে চাই, সেটা হচ্ছে আমরা বাংলাদেশের এনপিএল নিয়ে খুব দুশ্চিন্তায় আছি। অনেক সময় শুনতেছি কিছু কিছু ব্যাংক আছে যাদের এনপিএল 98%, এবং আমাদের আরেকটা খেতাব এর মধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছে, সেটা হচ্ছে আমরা এশিয়ার শীর্ষ খেলাপি ঋণে পরিণত হয়েছি। এই জায়গাগুলোর থেকে বের হয়ে আসার উপায় কি? আপনার কোনো পরামর্শ যদি থাকে যদি দিতেন। আপনি যথার্থই বলেছেন, এটা খুব দুর্ভাগ্যের বিষয়, এবং এটা হঠাৎ করে যে হয়েছে এটার কারণটা হচ্ছে যে এটা লুক্কায়িত ছিল। অর্থাৎ এই রেজিম পরিবর্তনের পর বর্তমান সেন্ট্রাল ব্যাংকে যারা দায়িত্ব গ্রহণ করেছেন এবং সরকার এই লুক্কায়িত জিনিসগুলি প্রকাশ করতে বাধ্য করেছেন, এবং তার ফলে এনপিএলটা একটা বিশাল হারে এটা প্রকাশ হয়ে পড়েছে আর কি। তা বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, এটা আমাদের কেন্দ্রীয় ব্যাংকের নেতৃত্বে, এবং যারা এক হচ্ছে কি, ব্যবসা বাণিজ্য তো ঝুঁকি থাকবেই, কিছু কিছু ব্যবসায়ী পরিস্থিতির শিকার হয়েও খেলাপিতে পরিণত হতে পারেন। এবং এটাও আমাদেরকে মনে রাখতে হবে যে বিগত 4-5 বছরে দেশের অর্থনীতি বলি বা ব্যবসা বাণিজ্য বলি, অনেক চ্যালেঞ্জ কিন্তু মোকাবেলা করতে হয়েছে। সেই কোভিড 2020 সালে, তারপরে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, আমাদের এক্সচেঞ্জ রেট ফ্ল্যাকচুয়েশনের কারণে ক্ষতি, নানা কারণে ব্যবসায়ীরা ক্ষতির সম্মুখীন হয়েছে। তা বাংলাদেশ ব্যাংক যে পলিসিগুলি নিয়েছেন, যারা প্রকৃত উদ্যোক্তা বা ব্যবসায়ী পরিস্থিতির কারণে ক্ষতির শিকার হয়েছেন, তাদের জন্য বিভিন্ন প্যাকেজ করেছেন। তা নীতি সহায়তার আলোকে তাদের ঋণগুলি যেন নিয়মিত করে ব্যবসা বাণিজ্য চালু রেখে তারা যেন ব্যাংকের টাকা ফেরত দিতে পারেন তার ব্যবস্থা করা,
এক্সিট পলিসি করেছেন। এছাড়া খেলাপি ঋণ কমিয়ে আনার ব্যাপারে রাইট অফের সুযোগ দেওয়া হয়েছে, পার্শিয়াল রাইট অফের সুযোগ দেওয়া হয়েছে, এবং আশা করি আমরা ডিসেম্বরে একটি ইতিবাচক ধারায় আমরা উপনীত হব। তবে আমরা ব্যাংকাররা বলি, একটা তো বললাম যারা জেনুইন উদ্যোক্তা বা প্রকৃত ব্যবসায়ী তাদের দিকটা বললাম, কিন্তু এর বাইরেও কিন্তু ইচ্ছাকৃত খেলাপি আছে। আমরা ব্যাংকাররা সবসময় সাজেশন দিয়ে এসেছি ইচ্ছাকৃত খেলাপিদের ব্যাপারে খুব দৃঢ় পদক্ষেপ নিতে হবে, আইনের অনেক ধারা সংশোধন করতে হবে এবং খুব স্ট্রং মেসেজ দিতে হবে। আমাদের এশিয়া মহাদেশের অনেক দেশ এই ঋণ খেলাপি যখন একটি মারাত্মক হারে পরিণত হয়েছিল, তারাও কিন্তু খুব স্ট্রং মেজার নিয়ে এই খেলাপি ঋণের হারটাকে কমাতে সক্ষম হয়েছিল। সুতরাং এখানে দুটো পার্ট, একটা হচ্ছে পরিস্থিতির কারণে যারা খেলাপি হয়েছেন তাদেরকে সহায়তা করে, নার্সিং করে তাদেরকে ব্যবসা বাণিজ্য চালু রাখার মাধ্যমে খেলাপি থেকে বের করে আনা, আর ইচ্ছাকৃত খেলাপিদের ব্যাপারে একদম মানে খুব কঠোর ব্যবস্থা নিয়ে একটা মেসেজ দেওয়া, শক্ত মেসেজ দেওয়া। আমরা আশাবাদী যে বর্তমানে বাংলাদেশ ব্যাংকের নেতৃত্বে যে মেজারগুলি নেওয়া হয়েছে এই ডিসেম্বরে বেশ কিছু ইমপ্রুভমেন্ট হবে, এবং আমার সহ আলোচক যেমনটি বললেন যে ইলেকশনটা হয়ে যাওয়া জরুরি। ইলেকশন হয়ে যদি নতুন নির্বাচিত সরকার যদি আসে তাহলে ব্যবসা বাণিজ্য সুবাতাস ফিরে আসবে এবং সিচুয়েশন ইমপ্রুভ করবে। আমরা আশা করি যে যেইভাবে এনপিএল বেড়েছে, আমার মনে হয় সুশাসনের একটু ঘাটতি ছিল। এই সংকট যাতে কেটে উঠতে পারে এবং ব্যাংকে যাতে সুশাসন নিশ্চিত হয়, সুশাসন নিশ্চিত হলে হয়তো ব্যাংকের আজকে এই অবস্থা হতো না। আমি একটু জানাব হাবিবুর রহমানের কাছে আর একটু যেতে চাই, যেটা আপনি যেটা বলছিলেন যে বায়াররা আস্থার সংকট ফিল করছে, যার কারণে ইনভেস্টমেন্ট করছে না, এবং আমাদের এখানকার যারা ইনভেস্টর আছে তারা বায়ার না পাওয়ার কারণে অনেক কলকারখানা অলরেডি বন্ধ হয়ে যাচ্ছে, বন্ধ হয়েছে, এটা আমরা দেখছি, যার কারণে কিন্তু বেকারত্বের হারও বাড়ছে। এখান থেকে পরিত্রাণ পাওয়ার আমাদের উপায় কি, আপনি যদি সংক্ষেপে বলতেন। আসলে এখান থেকে পরিত্রাণের উপায়টা খুবই সহজ। সেই ক্ষেত্রে আমি জাস্ট এটা ব্যাংকের সাথে, যেহেতু আমাদের একটা ফাইন্যান্সের সাথে জড়িত, আমি আমার ভাইয়ের আলোচনা থেকে একটা পয়েন্ট নিচ্ছি। সেই পয়েন্টটা হলো কি, যারা আসলে খেলাপি ঋণের যে বিষয়টা বিগত সময়ে যারা করেছে, আমাদের তত্ত্বাবধায়ক সরকার এসেছে, এটাকে আসলে প্ল্যাশ আউট করেছে, আবার নতুন গভর্নমেন্ট এসেছে, আবার ঢাকা পড়েছে, আবার এখন ওপেন হয়েছে, আবার কি এরকম ঢাকা পড়বে কি পড়বে না, আসলে বায়ারদেরকে এরকম একটা রোডম্যাপ দেখানো দরকার। কারণটা কি, আমরা অনেকগুলো বাংলাদেশে ইন্ডাস্ট্রি দেখেছি, একটা ইন্ডাস্ট্রিতে মিনিমাম সে 30 থেকে 40 ব্র্যান্ড নিয়ে এবং মিনিমাম 10 to 15 কান্ট্রি নিয়ে সে কাজ করে। যেমন আমরা ব্যাক্সিমকো নিয়ে কথা বলতে পারি, এরকমও আরও অনেকগুলো গার্মেন্টস আছে, বন্ধ হয়ে গেছে। তাহলে কেন বন্ধ হলো? আসলে বন্ধ যখন শুরু হয়েছে, তার কারণটা কি, আমরা দেখতেছি যে এই যে বিজনেসের ভিতরে যখনই আসলে পলিটিক্সটা ঢুকে যায়, তখন তার শাসনামলে অনেক কিছু কি থাকে, ঢাকা থাকে। আবার যখন পরবর্তীতে যখন নতুন গভর্নমেন্ট আসে অথবা কেয়ারটেকার গভর্নমেন্ট থাকে, তখন অনেক কিছু প্ল্যাশ আউট হয়। তখন কি হয়, দেখা গেছে যখন এই ইন্ডাস্ট্রিটা বন্ধ হয়ে গিয়েছে, এই যে ইন্টারন্যাশনাল যে ব্র্যান্ড, তারা জেনেছে বাংলাদেশে আসলে হিসাবে ঠিক নাই, বাংলাদেশে আসলে ব্যাংক কিভাবে ইনভেস্টমেন্ট করতেছে সেটা আসলে এই যে খেলাপি হচ্ছে, এটা কেন হবে, তাদের বিষয়টা হলো কি, খেলাপিটা কেন হবে, মানে চুরিটা কেন হবে, কমিটমেন্টটা কেন হবে, যেখানে আমরা আসলে ডুবে আছি, আমরা কমিটমেন্ট ফেলের ভিতরে ডুবে আছি। আর তাদের কথা হলে একটা কমিটমেন্ট কিভাবে এভাবে ব্রেকআপ হবে। তো আমরা যদি, ঠিক আছে, আমরা পূর্বের সময়গুলো সব কিছু বলে যাই, বর্তমানে যদি ব্যাংকের যে নীতি নির্ধারণ করেছে, এটাকে যদি আমরা ভবিষ্যতে যে গভর্নমেন্টে আসুক আমরা যদি ধরে রাখি, যিনি সঠিক বিজনেসম্যান তাকে যদি আমরা যদি লোন দিয়ে থাকি, সঠিক ইনভেস্টমেন্টটাকে যদি আমরা, অবশ্যই আমাদেরকে ইনভেস্টমেন্ট করতে হবে, বন্ধ রাখলে তো আমাদের ইকোনমিটাই বন্ধ হয়ে যাবে, স্টাক হয়ে যাবে, না, এটাকে আমাদের কন্টিনিউ রাখতে হবে। বাট যে প্রপার বিজনেসম্যান তাকে ইনভেস্টমেন্ট সে অনুপাতে তাকে করতে হবে, এবং তাকে আমি যদি 500 কোটি টাকা যদি দিয়ে থাকি, অন টাইমে সে আমার রিটার্নটা ব্যাক করতেছি কি না এবং টাইম ফ্রেম অনুযায়ী করতেছি কি না, অথবা সে ইনভেস্টমেন্টটা প্রপার জায়গায় সে ইনভেস্ট করেছে কি না, এই জিনিসগুলো প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ব্যাংক এবং থার্ড পার্টির সাথে, যেটা বাংলাদেশ ব্যাংক, আমাদের সকল সেন্ট্রাল ব্যাংক,
তারও একটা টিম থাকবে, সেও মনিটর করবে আমার টাকাটা আসলে যথাযথভাবে ব্যবহার এটা হয়েছে আসলে কিনা। অনেক সময় প্রবলেম হয়ে যায় যখন বোথ পার্টি নেগোসিয়েশন হয়ে যায় রাইট, বিভিন্ন তো কারণে, তখন রাইট, problem যখন হয়ে আমরা যায়। যদি থার্ড আই এক্সিকিউশন লেভেলটা যদি আমরা যদি অ্যাপ্লাই করি, অবশ্যই আমাদের ইন্ডাস্ট্রি থাকবে, আমাদের বায়ার থাকবে। বায়ার আজকে দেখতেছে বিশাল এক ইন্ডাস্ট্রি, কালকে দেখতেছে বন্ধ, আজকে দেখতেছে তার একটা পোর্টফোলিও টার্নওভারে দেখতেছে কয়েক হাজার কোটি ডলারের এই কোম্পানির মালিক, কিছুদিন পরে দেখতেছে যে নাই। এই জিনিসগুলোকে বন্ধ করতে হবে। আমরা যদি এটাকে যদি বন্ধ করি, আমার ব্যাংক, আমার ফাইন্যান্স, আমার ব্র্যান্ড, আমার ইন্ডাস্ট্রি সব কিছু অনেক সুন্দর হবে। যেটা আমরা বলতে পারি যে আমাদের অনেকগুলো গুণ আছে, যেটা ইন্টারন্যাশনাল লেভেলের। আমাদের সবচেয়ে বড় বিষয় হলো মানব সম্পদ, যেটা বিশ্বের এত মানব সম্পদ কোথাও নাই। আর এখন আমরা যদি মানব সম্পদকে আমরা যদি টাকায় রূপান্তর করতে পারি, যেটা তাহলে আসলে আমরা সারা বিশ্বকে নেতৃত্ব দিতে পারবো। আর আরেকটা জিনিস হলো যে আমাদের যে পলিসির ক্ষেত্রে আমাদেরকে ওপেন পলিসি থাকতে হবে। যেমন আমরা যদি হিসাব করি, জাস্ট 3 বছর আগে, 2 বছর আগে আমার ব্যাংক ইন্টারেস্ট ছিল বিলো 10, এখন হয়ে গেছে 16। তাহলে ফরেন ব্র্যান্ড, ফরেন ইনভেস্টর, ফরেন বায়ার সে কীভাবে আসবে? আপনি যেটা বলছিলেন আমাদের দেশের মানব সম্পদ যাতে টাকায় রূপান্তরিত হয়, আমরা সেটাই চাই। আপনার এক লাইনে যদি টেক্সটাইল খাত নিয়ে আপনি কোনো সাজেশন দিতেন। হ্যাঁ, আমরা টেক্সটাইলের ক্ষেত্রে এটাই বলবো যে গভর্নমেন্টের ক্ষেত্রে আমাদের এই মুহূর্তে যদি আমাদের যে ইম্পোর্টটা, এলসির ক্ষেত্রে গভর্নমেন্টের যদি একটা শিথিলতা প্রদান করে, যে সকল প্রতিষ্ঠানগুলা বিভিন্ন সময়ে রাজনৈতিক অস্থিতিশীল অবস্থা, যারা খুব সাফারার, তাদেরকে যদি লোন দিয়ে ইনভেস্টমেন্ট যদি করা হয়, আশা করি আমার এই ইন্ডাস্ট্রি অনেক ভালো হবে এবং সঠিক মেসেজ এবং রোডম্যাপটা যদি আমরা ব্র্যান্ডকে প্রোভাইড করতে পারি। জনাব শফিউল আজম, আপনি যদি ব্যাংকিং খাত নিয়ে এক লাইনে একটু পরামর্শ দিতেন। জি, অবশ্যই। ব্যাংক ব্যবসার মূল ভিত্তিটাই হচ্ছে কিন্তু বিশ্বাস এবং আস্থা। এই বিশ্বাস এবং আস্থার উপরই কিন্তু ব্যাংক ব্যবস্থাটা আপনার এর উপরেই দাঁড়িয়ে আছে। তা সুতরাং ব্যাংক ব্যবস্থায় সুশাসনটা নিশ্চিত করতে হবে। আমাদের একটি বাংলাদেশের ব্যাংক কিভাবে পরিচালিত হবে সে ব্যাপারে কিন্তু বাংলাদেশ ব্যাংকের সুস্পষ্ট নির্দেশনা আছে। অর্থাৎ ব্যাংকের যারা সম্মানিত পরিচালক, ওনারা পলিসি প্রণয়নে থাকবেন, ব্যাংক পরিচালনা হবে ম্যানেজমেন্টের দ্বারা। আমি চাই যে সুশাসন ব্যাংকিং খাতে ফিরে আসুক এবং বাংলাদেশ ব্যাংকের যে নিয়মকানুন আছে সেই নিয়মকানুনের মধ্যেই সব ব্যাংক পরিচালিত হোক। ধন্যবাদ জনাব শফিউল আজম এবং জনাব হাবিবুর রহমান, আপনারা দুজনকে জিটিভির স্টুডিওতে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ এবং গাজী টিভির অসংখ্য দর্শককে আমি ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, ট্রাস্ট ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স নিবেদিত বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স আয়োজিত ব্যবসা বাণিজ্য বিষয়ক জিটিভির সাপ্তাহিক অনুষ্ঠান বিজনেস এ টু জেড আজ এই পর্যন্ত। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো অতিথি নিয়ে। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জিটিভির সাথে থাকবেন।